তাহলে আবার আমি বোধহয় তোমাদের সামনে ফিরে আসতে পারছি। যান্ত্রিক ত্রুটির কারণে আমি একটু বোধহয় তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা ভিডিও থেকে যেটা দেখলাম সেটা হলো আমাদের জীবনের শুরু ছিল একটা মাত্র কোষ থেকে। সেই কোষটা বিভাজিত হয়ে প্রথম দুইটা হলো, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে বিভাজিত ওই কোষগুলোর বিভাজনের ফলে এই মাল্টিমিলিয়ন সেল বিশিষ্ট একজন মানুষ আমি। তাহলে শুধু আমি না, তোমরা সবাই কিন্তু জীবনের শুরুতে একটা মাত্র কোষ ছিল। সেই কোষটাই বারবার বিভাজিত হয়ে আজকে তোমার শরীরে এত কোষ, তার মানে একটা পূর্ণাঙ্গ মানুষ। তার মানে খেয়াল করো, শুধু মানুষ না, তুমি যে কোনো জীবের ক্ষেত্রেই যদি বলো বহুকোষী জীব, তারা সবাই কিন্তু জীবনের শুরুতে একটা মাত্র কোষই ছিল। সেই কোষটা বারবার বিভাজিত হওয়ার ফলেই কিন্তু পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়ে থাকে। তো সেই কারণে এই সেল ডিভিশন, অর্থাৎ এক কোষ থেকে দুই কোষ বা এক কোষ থেকে চার কোষ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই মূলত আমরা বলে থাকি হলো সেল ডিভিশন। আর এই সেল ডিভিশন জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই কারণেই আমরা সেল ডিভিশন এই প্রথম দিকে, আমাদের সিলেবাসের প্রথম দিকেই আছে। এই সেল ডিভিশন নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে। তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সেল ডিভিশন কি, সেই সংজ্ঞাটা আগে আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে ভিডিও থেকে দেখলাম যে একটা কোষ কি হলো, বিভাজিত হয়ে দুইটা হলো, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। তবে আমাদের আবার যে জনন মাতৃকোষগুলো আছে, অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষ যারা আছে, তারা কিন্তু বিভাজিত হয়ে প্রথম একটা কোষ থেকে দুইটা কোষ এবং ফাইনালি গিয়ে চারটা কোষে পরিণত হয়। খেয়াল করো, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে একটা কোষ ধাপে ধাপে বিভাজিত হয়ে দুইটা অথবা চারটা কোষে পরিণত হওয়ার যে কৌশল, সেই কৌশলটাকেই মূলত বলা হয় হলো কোষ বিভাজন। ওকে, তাহলে কোষ বিভাজনের সংজ্ঞা যদি আমরা এখন সরলভাবে বলার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে প্রক্রিয়ায় একটা কোষ একাধিক কোষে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হলো কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো এই সেল ডিভিশন কয় প্রকার? সেল ডিভিশন প্রধানত তিন প্রকার। এক, অ্যামাইটোসিস, দুই মাইটোসিস, আর তিন হলো মিওসিস। ওকে, তাহলে এই তিন ধরনের সেল ডিভিশন সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নিব, জাস্ট মানে সংজ্ঞা বোঝার জন্য। ডিটেল প্রত্যেক ধরনের সেল ডিভিশন নিয়েই, সেই প্রসিডিউর নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, তবে সেটা আজকে না। আজকে শুধু আমরা এই তিন ধরনের যে সেল ডিভিশন আছে, সেই তিন ধরনের সেল ডিভিশনের জাস্ট ডেফিনেশন, সংজ্ঞাটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমেই যেটা, সেটা হলো অ্যামাইটোসিস সেল ডিভিশন। তোমরা এই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস তিনটা শব্দের সাথেই তোমরা পরিচিত, এসএসসিতে এইগুলো পড়ে এসছো। তাহলে এই অ্যামাইটোসিস সেল ডিভিশন বিষয়টা কি, সেইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। আর অ্যামাইটোসিস বুঝতে গেলে প্রথমে একটু মাইটোসিস সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। তোমাদের ধারণা আছে, তারপরেও আমি একটু মনে করাই দিই। সেটা হলো যে তোমরা জানো যে মাইটোসিস সেল ডিভিশন যখন হয় তখন স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, মনে আছে? নিউক্লিয়ার মেমব্রেন থাকে, সেটা ভেঙে যায়, বিলুপ্ত হয়, তারপর স্পিন্ডল যন্ত্র ফর্ম করে, সেখানে গিয়ে ক্রোমোজোমগুলো যুক্ত হয়, ইত্যাদি ইত্যাদি ঘটনা মনে আছে তোমাদের? খেয়াল করো, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে এই কোষ বিভাজনের সময় কোনো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় না। অর্থাৎ নিউক্লিয়াস যদি থাকে, আমরা জানি প্রকৃত কোষ বা আদিকোষের ক্ষেত্রেও অ্যামাইটোসিস হয়ে থাকে। তাহলে আদিকোষে তো আর সুগঠিত নিউক্লিয়াস নাই, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে প্রকৃত কোষের মধ্যে কারা? ইস্ট কোষের নাম শুনে থাকবা তোমরা, অ্যামিবার নাম শুনে থাকবা। এদের কোষে আমরা দেখে থাকি যে অ্যামাইটোসিস পদ্ধতিতে এদের কোষ বিভাজনটা হয়ে থাকে। এদের ক্ষেত্রে আমরা কি দেখি যে কোষ বিভাজন হবে ঠিকই, কিন্তু কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না। অর্থাৎ এই যে মধ্যবর্তী কোষ বিভাজনের মধ্যবর্তী যে জটিল প্রক্রিয়াগুলা, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া, তার সাথে গিয়ে ক্রোমোজোমগুলা যুক্ত হওয়া, ক্রোমোজোমগুলাকে ভেঙে গিয়ে ক্রোমাটিন ভেঙে ক্রোমোজোমে পরিণত হয়ে সেটা কুণ্ডলিত হওয়া, এই যে জটিল যে প্রক্রিয়াগুলা, এই প্রক্রিয়াগুলা ঘটে না অ্যামাইটোসিসের ক্ষেত্রে। তার মানে অ্যামাইটোসিসকে আমরা যদি একেবারে সরলিতভাবে বলার চেষ্টা করি, সরল করে বলার চেষ্টা করি, তাহলে আমরা এটা বলবো যে অ্যামাইটোসিস এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে কোষ বিভাজনের যে মধ্যবর্তী যে জটিল
ধাপগুলো আছে যেটা আমরা মাইটোসিস বা মিওসিসের ক্ষেত্রে দেখি, সেই স্পিন্ডল যন্ত্র তৈরি এই জাতীয় কোনো জটিল ধাপ কি মানে এখানে দেখা যাবে না, যার ফলে সরাসরি একটা কোষ দুইটা কোষে পরিণত হবে। আমি বোধহয় একটু একে বোঝানোর যদি চেষ্টা করি সেটা বুঝো, তারপর আমি তোমাদেরকে একটা ভিডিও অ্যানিমেশন দেখাবো। তাহলে ধরে নিলাম এইটা হলো একটা ইস্ট কিছুটা ডিম্বাকৃতির হয়, আমরা এইটাকে একটা ইস্ট কোষ ধরে নিলাম, আর এইটা ধরে নিলাম সেই ইস্ট কোষের নিউক্লিয়াস। এইটুকু হলো ইস্ট কোষের নিউক্লিয়াস, এইটা হলো এই যে নিউক্লিয়াস। আমি এই জায়গাটায় সরাসরি ক্রোমাটিন তন্তুটুকু দেখাই দিই। এই হলো সেই ইস্টের মধ্যে ক্রোমাটিন তন্তু, ইস্টের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু, ইয়েলো কালারে দেখাইলাম। দেখো এবার এই ইস্ট কোষটা এখন কি হবে, সে সরাসরি দুইটা কোষে পরিণত হবে, এখানে কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না। তাহলে আমরা জানি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতে গেলে তার যে ক্রোমাটিন থাকে সেই ক্রোমাটিনের আগে কপি হইতে হয়, সেই কপি কিন্তু ঠিকই হবে। আমরা যদি দেখি তাহলে এই জায়গাটায় কি এইভাবে এইটা এই ক্রোমাটিন তন্তু তার কপি তৈরি করবে, অর্থাৎ আমরা এখানে ইয়েলো কালার দিয়ে যে ক্রোমাটিন তন্তু দেখাইছিলাম তার কপি আমি এখানে দেখাইলাম, কোনটা এই পিঙ্ক কালারে যেটা দেখালাম সেটা হলো তার কপি। ওকে, এবার কি হবে, এবার ধীরে ধীরে এই সাইটোপ্লাজমে খাজের সিস্টেম প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে একটু কি বর্ধিত হয়ে চলে আসতে থাকবে। ওকে, এইভাবে চলে আসতে থাকবে। এবার কি এই নিউক্লিয়াসের উপরে এক ধরনের প্রেসার তৈরি হবে, সেই প্রেসারে নিউক্লিয়াস আস্তে আস্তে একটু বড় হয়ে যাবে, নিউক্লিয়াস তখন কিছুটা লম্বা শেপের হয়ে যাবে। আমি যদি দেখাই এখানে তাহলে তখন নিউক্লিয়াস বেশ খানিকটা, অর্থাৎ এই নিউক্লিয়ার এনভেলাপটা উপর চাপ পড়বে, পড়ে নিউক্লিয়ার এনভেলাপটা আস্তে আস্তে বেশ খানিকটা বড় এবং অনেকটা ডাম্বেল শেপের হয়ে যাবে, অর্থাৎ এই দিক থেকে যত চাপ আসবে নিউক্লিয়াসটাও কিন্তু সেইভাবে চেপে যাবে। এবং এই চাপের মধ্যে কি হবে, এই যে দুইটা যে কি ক্রোমাটিন তন্তু আছে, যেটা আগে ছিল ইয়েলো কালারে দেখাইছি আর যেটা নতুন তৈরি হয়েছে সেটাকে আমি পিঙ্ক কালারে দেখাইছি, এই দুইটা তন্তু তখন কি হবে, এই যে ডাম্বেল মতো বা যে খাজের দুই পাশে ধীরে ধীরে গিয়ে অবস্থান নেবে। আমি যদি এখন এটা মুছে দিয়ে দেখাই তাহলে দেখো যে নিউক্লিয়াস ধীরে ধীরে কি হবে, এইভাবে খাজ যুক্ত হবে, বেশ অনেকখানি খাজ গভীর হয়ে যাবে। আর খাজ যখন গভীর হয়ে যাবে এইভাবে দেখো নিউক্লিয়াসের খাজ গভীর হবে, সাথে সাথে কিন্তু এই সাইটোপ্লাজমের খাজও কিন্তু গভীর হইতে থাকবে, সেটা আমি পরে দেখাবো। এবার খাজ গভীর হওয়ার কারণে এখন এই যে দুইটা যে সেগমেন্ট তৈরি হচ্ছে তার একটাতে যাবে সেই ইয়েলো কালারের যেটা দেখলাম যে আগে ছিল, সেই ক্রোমাটিন ফাইবারটা এইটাতে চলে গেল, খেয়াল করো। আর এইটা থেকে তৈরি হয়েছিল যেটা কপি হয়েছিল, যেটাকে আমরা পিঙ্ক কালারে দেখাইছিলাম, সেই পিঙ্ক কালারেরটা এই পাশে চলে আসলো। এরা কিন্তু দুইটা পরস্পরের একেবারে হুবহু কপি। ওকে, তাহলে এই ক্ষেত্রে যে দুইটা ক্রোমাটিন দুই দিকে চলে গেল, এর জন্য কিন্তু দেখো কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হয় নাই, বা ক্রোমাটিন ভেঙে সেই কুণ্ডলিত হয়ে যে ক্রোমোজোমে পরিণত হবে সেটাও কিন্তু এখানে হয় নাই। এবার ধীরে ধীরে কি হবে, এই খাজ আরো কি বাড়তে থাকবে, এই খাজ যখন ভেতরের দিকে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখন দুইটা খাজ মিলে যাবে, এবং এই জায়গা থেকে যেখানে মিলে যাবে দুইটা খাজ, সেই জায়গা থেকে আমরা এখন কি দেখব, যে এই যে পর্দাটা বিচ্ছিন্ন হয়ে এক নিউক্লিয়াস থেকে দুই নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে যাবে। সাথে সাথে যদি আমরা এখন দেখি তাহলে এই যে আমরা যে প্লাজমা মেমব্রেনের যে খাজ দেখছিলাম, ধীরে ধীরে এই প্লাজমা মেমব্রেনের খাজও কিন্তু কি অগ্রসর হবে ভেতরের দিকে, এবং প্লাজমা মেমব্রেনের খাজ অগ্রসর হওয়ার ফলে ধীরে ধীরে এই প্লাজমা মেমব্রেন মাঝখান থেকে নিউক্লিয়াসের মাঝখান থেকে একটা পার্টিশন তৈরি করবে, পার্টিশন তৈরি করে দুইটা কোষকে পরস্পর থেকে আলাদা করে ফেলবে। অর্থাৎ দেখো এই পদ্ধতিটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে দেখো যে কোনো ধরনের কোনো কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয় নাই, জটিল যে ধারাবাহিক পর্যায়গুলা যেটা মাইটোসিসে তোমরা পড়ে এসছো সেই কোনো ঘটনা না ঘটেই এই একটা কোষ থেকে এইভাবে দুইটা কোষের সৃষ্টি হয়ে যাবে, যেটাকে কোষ বিভাজনের সবথেকে সরল প্রক্রিয়া হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে সেটা বোধহয় আমরা শিখে গেলাম। এখন প্রশ্ন হলো হয় কোথায় কোথায়, ওই যে আগেই বলছি আমরা যে এই যে প্রকৃত কোষ
অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস আছে এমন কিছু জীবে হয়, এবং আদিকোষ যারা অর্থাৎ ব্যাকটেরিয়া যারা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখে থাকি। আদিকোষের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তাই ওখানে কিন্তু অ্যামাইটোসিস আরো সহজ প্রক্রিয়ায় হয়। তখন কি হয়, জাস্ট যে ক্রোমাটিন তন্তু থাকে সেটা তার কপি তৈরি করে, এবং দুইটা কপি দুই দিকে চলে যায়, এবং মাঝখান থেকে খাঁজ তৈরি হয়ে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়ে পড়ে। খুব ইজি প্রসেসে সেটা হয়ে থাকে। ওকে, আর এই অণুজীবের ক্ষেত্রে অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে অ্যামাইটোসিস পদ্ধতিতে দুই ভাগে ভাগ হয় ব্যাকটেরিয়া, সেটাকে আবার আমরা বাইনারি ফিশাণু বলে থাকি, খেয়াল করো, বা দ্বিবিভাজনও বলে থাকি। তাহলে এই ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াটাও কিন্তু এক ধরনের অ্যামাইটোসিস। ওকে, তাহলে অ্যামাইটোসিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা বোধহয় আমরা পাইলাম। আরেকটু ক্লিয়ার যদি ধারণা নিতে হয় তাহলে আমাদেরকে একটা ভিডিও দেখতে হবে। আমরা এখন একটা ভিডিও দেখব, খেয়াল করো। এই ভিডিওটাতে অ্যামাইটোসিস আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইটোসিসের জন্য নিউক্লিয়াস, তারপর সবুজ যে অংশটা আমরা দেখতে পাচ্ছি দেখো, সেইটা হলো নিউক্লিয়াস। দেখো ধীরে ধীরে নিউক্লিয়াস ড্যাম্বেলের মতো হয়ে যাচ্ছে, ভেতরে যে ক্রোমাটিন ছিল সেটা কপি হয়ে দুইটাতে চলে গেছে। এবার সাইটোপ্লাজম ধীরে ধীরে কি, সাইটোপ্লাজমের পর্দা আস্তে আস্তে কি ভেতরে খাঁজ সৃষ্টি করবে, করে ধীরে ধীরে ভেতরের দিকে চলে আসবে। এসে আমরা তখন দেখতে পাবো যে একটা কোষ থেকে, এই যে দেখো এইভাবে এক কোষ থেকে দুই কোষের সৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষগুলা বিভাজিত হচ্ছে। ওকে, তাহলে একেবারে সহজ কথা যদি আমি বলি, একেবারে সহজ ভাষায়, যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মধ্যে সবথেকে সরল প্রক্রিয়া, যেখানে এই কোষ বিভাজনের শুরু আর শেষে দুইটা কোষ উৎপাদনের মধ্যবর্তী তেমন কোনো জটিল প্রক্রিয়া থাকবে না, না থেকে সরাসরি এক কোষ দুইটা কোষে পরিণত হবে, সেই হলো অ্যামাইটোসিস। আর জটিল প্রক্রিয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে, সেটা হলো যে স্পিন্ডল যন্ত্রের তৈরি, ক্রোমাটিন ভেঙে কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমে পরিণত ইত্যাদি ইত্যাদি বিষয়কে বোঝানো হয়েছে। আশা করি অ্যামাইটোসিস ক্লিয়ার। এখন আমরা যে সংজ্ঞায় চলে যাব সেটা হলো মাইটোসিস। মাইটোসিস সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমি আরেকটু সেই ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। খেয়াল করো, সেটা হলো মাইটোসিস এমন এক ধরনের কোষ বিভাজন যেখানে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়, এবং নবসৃষ্ট প্রতিটা কোষ একেবারে মাতৃকোষের হুবহু হয়। নবসৃষ্ট কোষগুলোকে আমরা সাধারণভাবে বলে থাকি হলো অপত্য কোষ, আর যে কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে সেই কোষগুলোকে আমরা বলে থাকি হলো মাতৃকোষ। একটু মনে রাখবা। তাহলে মাতৃকোষ যে পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করবে, এবং এই দুইটা অপত্য কোষ তৈরি করার সময় অবশ্যই অ্যামাইটোসিসের থেকে তো ভিন্ন হবেই। অর্থাৎ এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, ক্রোমাটিন তন্তু ভেঙে ক্রোমোজোমে পরিণত হবে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে, এমন নানান ধরনের ঘটনা সেখানে ঘটে একটা কোষ দুইটা কোষে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই মূলত আমরা বলবো মাইটোসিস। তোমরা মাইটোসিস সম্পর্কে ধারণা রাখো, তাই আমি আর একে সেই সংজ্ঞা যেহেতু আমরা আলোচনা করব আজকে তো আর পুরা মাইটোসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব না, জাস্ট মাইটোসিসের সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করব, যে মাইটোসিস কি সেটা বোঝার চেষ্টা করব। তাই আমি আর তোমাদের এখানে একে দেখাইলাম না, আমরা সরাসরি একটা ভিডিও অ্যানিমেশনে চলে যাই। সেই ভিডিও অ্যানিমেশনটা দেখার পর আমরা এই মাইটোসিসের সংজ্ঞাটা আবার আমাদের মতো করে তৈরি করব। আগে আমরা বুঝে নিই। আমরা এখন যদি দেখি তাহলে এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে খেয়াল করো, আচ্ছা, এই ভিডিওতে সেল সাইকেল পুরাটাই দেখানো হয়েছে। আমরা সেল সাইকেল কি সেটা নিয়েও আলোচনা করব একটু পরে। দেখো এখান থেকে কাহিনী শুরু হবে। এখানে যদি আমি একটু দেখি, তোমরা যদি দেখো তাহলে দেখো যে এই পার্পল কালারের যে অংশটা দেখানো হয়েছে সেইটা হলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে দেখো কি আছে, সুতা পেঁচিয়ে আছে, এইটাই হলো সেই ক্রোমাটিন তন্তু। এখন মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু কি হবে, এই ক্রোমাটিন তন্তু কিন্তু ভাঙবে,
ভেঙে টেলিফোনের তারের মতো পেঁচাবে, ক্রোমোজোমে পরিণত হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে এবং তারপরে এক কোষ থেকে দুই কোষের সৃষ্টি হবে। এবং খেয়াল করবা যে ক্রোমাটিন তন্তুগুলা প্রথমে ভেঙে যে কয়টা ক্রোমোজোম তৈরি করবে, পরবর্তীতে যখন দুইটা কোষ তৈরি হবে প্রত্যেকটা কোষে দেখবা সেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেমই থাকবে। এইটাই হলো মাইটোসিসের অন্যতম বৈশিষ্ট্য। আমরা যদি একটু ভিডিওটা রান করি আবার, তাহলে দেখো, আমরা একটু ভিডিওটা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই যে নিউক্লিয়াস, আমরা সেন্ট্রোসোম দেখতে পাচ্ছি, দুইটা সেন্ট্রিওল সহ দেখো সেন্ট্রোসোমের কি হলো, কপি হলো, অর্থাৎ দুইটা সেন্ট্রিওল সহ যে সেন্ট্রোস্ফিয়ার সেটা কপি হলো হয়ে তারা পরবর্তী ধাপে আবার ঢুকবে। আমরা এখানে যা বলছে সেগুলো আমরা পরে বোঝার চেষ্টা করব। আমরা এখান থেকে আবার শুরু করি। এই যে দেখো ক্রোমাটিন ভেঙে ক্রোমোজোমে পরিণত হলো, তার মানে দেখো যে এই কোষে এখন ক্রোমোজোম 4টা দেখানো হয়েছে, সেন্ট্রোসোম দেখানো হয়েছে, তোমরা ওখানে দেখতে পাচ্ছ হালকা এই রেডিশ কালারের মধ্যে যে দুইটা অংশ সেটা হলো সেন্ট্রিওল। এবার সেন্ট্রোসোম বা সেন্ট্রিওলের কপি হওয়ার পর স্পিন্ডল যন্ত্র ফর্ম করছে। দেখো আমরা জানি স্পিন্ডল ফর্মের দুই ধরনের ফাইবার থাকে, ট্র্যাকশন ফাইবার আর স্পিন্ডল ফাইবার। এখানে ট্র্যাকশন ফাইবারগুলোর সাথে দেখো ক্রোমোজোমগুলা যুক্ত হলো। তারপর ক্রোমোজোমের কোন জায়গায়, সেন্ট্রোমিয়ারে, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যে কাইনেটোকোর থাকে সেই কাইনেটোকোরের সাথেই মূলত এই স্পিন্ডল যন্ত্রের ট্র্যাকশন ফাইবারগুলা যুক্ত থাকে। তারপর দেখো এই ক্রোমোজোমরে ভেঙে বা দুই ভাগে ভাগ করে ফেললো, সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রোমোজোম দুই ভাগে ভাগ হলো। এখন দেখো ক্রোমোজোম কিন্তু 8টা, তাহলে 4 ক্রোমোজোম থেকে শুরু হয়েছিল, এখন 8 ক্রোমোজোম হলো। তার মধ্যে 4টা গেল একদিকে, 4টা আর একদিকে গেল, গিয়ে তারা পুনরায় কি পেজ খুলে ক্রোমাটিনে পরিণত হলো, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হলো। তারপরে এখানে খাস তৈরি হয়ে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে পড়লো। খেয়াল করো, ওকে। তাহলে আমরা এখন বলতে পারি যে, খেয়াল করো, এখান থেকে আমরা এতটুকু সিদ্ধান্তে আসতে পারি, খেয়াল করো যে এখান থেকে আমরা এতটুকু সিদ্ধান্তে আসলাম যে কি হয়, ক্রোমাটিন ভেঙে আগে ক্রোমোজোমে পরিণত হলো, তারপর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হলো, স্পিন্ডল যন্ত্র তৈরি হলো এবং কি করলো, ক্রোমোজোমের প্রথমে কিন্তু ক্রোমাটিনের কপিও হয়েছিল, হয়ে যে কপিগুলা তৈরি হলো তারা দুই প্রান্তে চলে গেল, গিয়ে যে দুইটা কোষ তৈরি করলো সেই দুইটা কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান ছিল। যদি অ্যানিমেশনটা তোমরা আরেকবার যখন ক্লাস আবার দেখবা, অন্য সময় রেকর্ড থাকবে দেখবা, তখন এইটা আবার ভালো করে একটু খেয়াল করে নিও। তাহলে এখন আমরা কোন সিদ্ধান্তে আসলাম, যে মাইটোসিস কোষ বিভাজন এমন এক ধরনের কোষ বিভাজন যে কোষ বিভাজনে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা, খেয়াল করে, একটা বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করবে, আর যে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে তারা মাতৃকোষের হুবহু হবে, অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াসে যে কয়টা ক্রোমোজোম ছিল এই ডটার সেলের ক্রোমোজোম নিউক্লিয়াসেও সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে। শুধু তাই না, সাইটোপ্লাজমে উপাদানও ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেমই কিন্তু থাকে, যে কারণে আমরা এটাকে সমীকরণিক বিভাজন বলে থাকি। তাহলে আমরা এখন মাইটোসিসের সংজ্ঞা তৈরি করি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ ধাপে ধাপে, খেয়াল করো, কিছু জটিল ধাপ অতিক্রম করে, যে জটিল ধাপ বলতে কি, স্পিন্ডল যন্ত্র তৈরি, ক্রোমাটিন ভেঙে ক্রোমোজোমে পরিণত হয় ইত্যাদি ইত্যাদি হলো জটিল ধাপ। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কিছু জটিল ধাপ অতিক্রম করে মাতৃকোষের হুবহু দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, সেই ধরনের কোষ বিভাজনকে আমরা বলে থাকি মাইটোসিস। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবা, যে এই ক্ষেত্রে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসও কিন্তু একবার বিভাজিত হয়। এখন নিউক্লিয়াস যে একবার বিভাজিত হয় সেটা তো আমরা বুঝলাম, যে এক নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হলো, এটা তো বুঝলাম যে নিউক্লিয়াস একবার বিভাজিত হলো। তাহলে এখন প্রশ্ন হলো, ক্রোমোজোম একবার বিভাজিত বলতে আমরা কি বুঝাইছি? ওই যে ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড ছিল একসাথে কি লেগেছিল সেন্ট্রোমিয়ারে, সেখান থেকে যে আলাদা হয়ে গেল, ওই ঘটনাটাকে আমরা বলি ক্রোমোজোমের বিভাজন। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে আমরা বলছি যে ক্রোমোজোমও একবার বিভাজিত হবে, নিউক্লিয়াসও একবার বিভাজিত হবে, হয়ে একটা মাতৃকোষ ধারাবাহিক কিছু জটিল ধাপ অতিক্রম করে দুইটা কোষে পরিণত হবে, দুইটা অপত্য কোষে পরিণত হবে। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলে থাকি হলো মাইটোসিস। আশা করি মাইটোসিসের সংজ্ঞা
তোমরা বুঝছো, মাইটোসিস কি তোমরা বুঝছো। এখন প্রশ্ন হলো যে এই মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। খেয়াল করো, অর্থাৎ যদি আমাদের শরীরে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষত জায়গা পূরণ করার জন্য কি ঘটে? মাইটোসিস ঘটে। আবার ওই যে জাইগোট দেখলাম প্রথমে যে ভিডিওটা আমি দেখাইছিলাম তোমাদের, যে একটা জাইগোট, সেই জাইগোটটাই কিন্তু বারবার বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ যে একটা মানুষে পরিণত হলো, সেই ঘটনাটাও কিন্তু ঘটছে মাইটোসিসের কারণেই। তার মানে আমরা এখন বলতে পারি যে মাইটোসিস মূলত দেহকোষে ঘটবে। আর ডিপ্লয়েড কোষে যদি মাইটোসিস শুরু হয়, তাহলে যে দুইটা কোষ তৈরি হবে সেই দুইটা কোষ ডিপ্লয়েডই হবে। এখন একটা প্রশ্ন, যে ডিপ্লয়েড কোষ কি? যে সকল কোষে ক্রোমোজোম সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একই আকার আকৃতি এবং বৈশিষ্ট্য ধারণকারী দুইটা করে ক্রোমোজোম থাকে, একটা বাবা থেকে একটা মা থেকে আগত, একই বৈশিষ্ট্য একই আকার আকৃতির দুইটা করে ক্রোমোজোম যাদের থাকে, জোড়ায় জোড়ায় যাদের থাকে, সেই জীবদেরকে বা সেই কোষগুলাকে আমরা বলে থাকি হলো ডিপ্লয়েড কোষ। তাহলে যদি ডিপ্লয়েড কোষে তুমি মাইটোসিস ঘটতে দেখো, তাহলে সেখান থেকে যে কোষগুলা তৈরি হবে তারা কি অবভিয়াসলি কি ডিপ্লয়েড হবে, কারণ আমরা জানি যে মাইটোসিস হলো সমীকরণিক বিভাজন, মানে যা থাকে মাদার সেলে ডটার সেলে হুবহু তাই থাকে। ওকে, তাহলে আমরা মাইটোসিসের সংজ্ঞাও বোধহয় বুঝে গেছি। এখন আমাদের যেটা আলোচ্য বিষয় হবে সেটা হলো মিওসিস। একইভাবে মিওসিসেরও আমি আর একে দেখাচ্ছি না, আমরা সরাসরি বরং মিওসিসের একটা ভিডিওতে চলে যাই। খেয়াল করো, আমরা এখন মিওসিসের ভিডিওতে চলে আসব। খেয়াল করো, সরি, দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এই যে কোষটার শুরুতে, এই কোষের শুরুতে দেখো ক্রোমোজোম আছে কতগুলা? 4টা। এখন দেখো কি হয়, দেখো স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রে জোড়া বেঁধে ক্রোমোজোমগুলা দেখো জোড়া বেঁধে আছে, অর্থাৎ বাবা থেকে আগত এবং মা থেকে আগত ক্রোমোজোমগুলা জোড়া বেঁধে আছে। ওকে, খেয়াল করো, এখানে পার্পল কালারে যেগুলো দেখানো হয়েছে মনে করো বাবার, আর এই ব্লু কালারে, স্কাই ব্লু কালারে যে ক্রোমোজোমগুলো দেখানো হয়েছে ধরে নাও সেগুলো মায়ের থেকে আগত। তাহলে এইভাবে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় স্পিন্ডল যন্ত্রে যুক্ত হলো। তারপর কি হবে দেখো, যে তারপর অর্ধেকগুলা এক মেরুতে, বাকি অর্ধেকগুলা আর এক মেরুতে যাবে। অর্থাৎ 4টার মধ্যে থেকে দেখো 2টা যাচ্ছে এক মেরুতে, বাকি 2টা গেল হলো আর এক মেরুতে। অর্থাৎ 2 মেরুতে এখন ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। এবার কি হবে, এবার 2 মেরুতে যাওয়ার পরে দেখো ধীরে ধীরে এই 2 ক্রোমোজোম বিশিষ্ট 2টা কোষের সৃষ্টি হলো। 2টা কোষ এখন হয়ে গেছে। তার মানে খেয়াল করো, মিওসিসে একটা কোষ থেকে প্রথমে যখন 2টা কোষ তৈরি হয়, তখন এই 2টা কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। অর্থাৎ মাতৃকোষে ছিল 4টা, এখন যে 2টা হয়েছে সেখানে ক্রোমোজোম সংখ্যা 2টা করে আছে। এবার আবার স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, অর্থাৎ আবার নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এই ক্ষেত্রে দেখো প্রতিটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল সেখান থেকে ক্রোমাটিড 2টা আলাদা হয়ে গেল। হওয়ার ফলে এখন দেখো ফাইনালি কয়টা করে কোষ হলো? ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি 4টা কোষের সৃষ্টি হলো। তার মানে একটা কোষ থেকে কাহিনী শুরু হয়েছিল, এখন আমরা দেখছি যে এদের সংখ্যা হয়ে গেল কত? এদের সংখ্যা হয়ে গেল 4। ওকে, তাহলে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে, এটা হলো মিওসিসের প্রথম কি শর্ত। এখানে আমরা দেখলাম কি, যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হলো? 2 বার। প্রথম একবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটা থেকে 2টা কোষের সৃষ্টি হলো, এবং সেই সময় মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল ওই 2টা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেল। পরবর্তী ধাপে আবার আমরা কি দেখলাম, যে ওই যে 2টা কোষ তৈরি হলো তারা আবার বিভাজিত হলো, ওই 2টা কোষ আবার বিভাজিত হলো, অর্থাৎ নিউক্লিয়াস আবার বিভাজিত হলো। এই সময় কি হলো, যে প্রতিটা ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড ছিল, আগে কিন্তু প্রথমবার কিন্তু ক্রোমাটিডগুলো বিভাজিত হয় নাই, কি হয়েছে? ক্রোমোজোম ডিস্ট্রিবিউট হয়েছে, 50% একদিকে 50% আরেক দিকে গেছে। কিন্তু দ্বিতীয় ধাপে যে আমরা কি দেখলাম, যে প্রত্যেকটা ক্রোমোজোমে যে 2টা ক্রোমাটিড ছিল, এই যে 2টা ক্রোমাটিড একসাথে লেগেছিল, তারা কি হলো? এইভাবে পরস্পর থেকে আলাদা হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি যে মিওসিসের নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, ঠিক আছে, কিন্তু ক্রোমোজোমের দেহের বিভাজন কিন্তু একবারই হয়েছে। অর্থাৎ প্রথমবার না, দ্বিতীয়বারে গিয়ে ক্রোমোজোমের দৈহিক বিভাজন হয়েছে। অর্থাৎ ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারে লেগেছিল তারা পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। তাহলে
এই বিষয়গুলোকে আমরা এখন বিবেচনায় নিয়ে কি করতে পারি, মিওসিস সেল ডিভিশনের একটা সংজ্ঞা বা ডেফিনেশন দাঁড় করাইতে পারি। সেই ডেফিনেশনটা কি, যে জটিল কোষ বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াসের 2বার কিন্তু ক্রোমোজোমের 1বার বিভাজনের ফলে 4টা অপত্য কোষের সৃষ্টি হবে এবং প্রতিটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। এমন যে কোষ বিভাজন প্রক্রিয়া, সেই জটিল কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলে থাকি হলো মিওসিস কোষ বিভাজন। তার মানে যে 3 ধরনের কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে খেয়াল করে দেখো যে সবথেকে সরল যে প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু অ্যামাইটোসিস। তারপরে একটু জটিলতা দেখা দিয়েছে মাইটোসিসে, আর মিওসিসে কিন্তু আরো বেশি জটিলতা দেখা দিয়েছে। কারণ মিওসিসে দেখো একবারে হয় নাই, 2 ধাপে সম্পন্ন হইতে হয়েছে। প্রথম ধাপে 1টা থেকে 2টা কোষ হয়েছে, দ্বিতীয় ধাপে ওই 2টা কোষ থেকে আরো 2টা, অর্থাৎ ওই 2টা আবার বিভাজিত হয়ে টোটালি 4টা কোষে পরিণত হয়েছে। যে কারণে এটা দীর্ঘমেয়াদী বা অনেক ঘটনাবহুল অর্থাৎ জটিল ঘটনা বলি এই মিওসিস কোষ বিভাজনের মধ্যে কিন্তু আছে। আমরা ধীরে ধীরে মাইটোসিস কোষ বিভাজনের যে সকল জটিল প্রক্রিয়া ছিল সেইগুলা নিয়ে আলোচনা করব ডিটেলে। মিওসিস কোষ বিভাজনে যে জটিল প্রক্রিয়াগুলো আছে, অতিক্রম করে যে ধাপগুলা, সেগুলা নিয়েও আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এখন আমরা যদি এই মিওসিসের সংজ্ঞা ফাইনালি যদি আমরা এখন বলি, তাহলে তো একটু আগেই সেটা নিয়ে আলোচনা করলাম, ওই সংজ্ঞাটাই তোমরা কিন্তু এখন ফলো করতে পারো। যে কোষ বিভাজন প্রক্রিয়াতে একটা মাতৃকোষ ধাপে ধাপে বিভাজিত হয়ে, অর্থাৎ কিছু জটিল ধাপ অতিক্রম করে, যেখানে নিউক্লিয়াস 2বার কিন্তু ক্রোমোজোম 1বার বিভাজনের ফলে অপত্য 4টা কোষের সৃষ্টি হবে এবং প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এমন কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলবো মিওসিস। এখন প্রশ্ন, এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? আমরা জানি বোধহয়, তারপরে একটু বলি জনন মাতৃকোষ। এখন প্রশ্ন হলো জনন মাতৃকোষটা কি? দেখো, শুক্রাণু হলো আমাদের একটা জনন কোষ, ডিম্বাণু আমাদের আর একটা জনন কোষ। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে শুক্রাণু আর স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু জনন কোষ হিসাবে উৎপাদিত হয়। তাহলে এই জনন কোষ যে কোষ থেকে সৃষ্টি হয় তাদেরকে আমরা বলে থাকি জনন মাতৃকোষ। খেয়াল করো, তাহলে জনন মাতৃকোষ থেকে, অর্থাৎ শুক্রাণু যে কোষ থেকে তৈরি হবে সেটারে আমরা বলবো শুক্রাণু মাতৃকোষ। তাহলে শুক্রাণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে, হয়ে একটা শুক্রাণু মাতৃকোষ থেকে 4টা শুক্রাণুর সৃষ্টি হবে। খেয়াল করো, আবার ডিম্বাণুর ক্ষেত্রেও তাই। তবে ডিম্বাণুর ক্ষেত্রে 4টা ডিম্বাণু অ্যাকচুয়ালি হয় না মানুষের ক্ষেত্রে, সেখানে 3টা পোলার বডি আর একটা ডিম্বাণুর সৃষ্টি হয়। এইগুলো আমরা ডিটেলে পরে আলোচনা করব। তাই মোটামুটি আমরা এখন বলতে পারি যে জনন মাতৃকোষে মিওসিস সংগঠিত হয়। ওকে, এখন একটু বলি, আমরা প্রায়ই একটা ভুল করে থাকি, আমরা বলে থাকি মিওসিস হলো জনন কোষে ঘটে। অ্যাকচুয়ালি জনন কোষ কিন্তু বিভাজিতই হয় না। তুমি যদি দেখো তাহলে শুক্রাণু কিন্তু বিভাজিত হয় না, ডিম্বাণু কিন্তু বিভাজিত হয় না। খেয়াল করো, অর্থাৎ জনন কোষ থেকে কখনোই জনন কোষের সৃষ্টি হয় না। সেই কারণে আমাদের কিন্তু কখনোই এই বলার সুযোগ নাই যে কি মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, জনন কোষে ঘটে। এই কথাটা একেবারে ভুল। তাই আমরা বলবো, অবশ্যই সাবধান থাকবো, বলার সময় বলবো জনন মাতৃকোষে। তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর জীবের জাইগোটেও আমরা এই মিওসিস ঘটতে দেখি, যেমন কিছু ছত্রাক, কিছু শৈবাল, তাদের জাইগোটেও মিওসিস ঘটে থাকে। তাই আমরা এখন বলতে পারি যে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, মূলত জীবের জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপাদনের সময় ঘটে, অথবা কিছু কিছু নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে মিওসিস ঘটে। ওকে, এই টপিকগুলা যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসবে যে মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্যটা কোথায়। মাইটোসিস 1 কোষ থেকে 2 কোষ হচ্ছে, মিওসিস 1 থেকে 4টা। মাইটোসিসে যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে সেখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সেম হচ্ছে, মিওসিসে অর্ধেক হয়ে যাচ্ছে। মাইটোসিসে নিউক্লিয়াস 1বার বিভাজিত হয়, মিওসিসে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। মাইটোসিসে ক্রোমোজোম 1বার, মিওসিসেও কিন্তু ক্রোমোজোম 1বারই বিভাজিত হয়। এইটা একটা সিমিলার জায়গা, ঠিক আছে। তাহলে আমরা যদি কখনো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে তুলনা বা পার্থক্য করতে বলে ইনশাল্লাহ পারবো। তুলনা বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো মিল অমিল দুইটাকে বিবেচনায় নিয়ে যে তুমি ছক তৈরি করবা
সেটা কি তুলনা, আর শুধু যদি অমিলগুলা তুমি তুলে ধরো তাহলে সেটা হলো পার্থক্য। ওকে, তাহলে আমরা বোধহয় মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য করতে পারবো, অ্যামাইটোসিস মাইটোসিসের মধ্যে পার্থক্য বা তুলনা করতে পারবো, এইগুলো আমরা বোধহয় সবই মোটামুটি পেরে যাব। তাহলে এত সময় আমরা যে আলোচনা করলাম সেটা থেকে কোষের বিভাজন কাকে বলে এবং কোষ বিভাজনের যে তিনটা ধরন, তাদের বৈশিষ্ট্য এবং তাদের প্রক্রিয়াটা আমরা বেশ কিছু মানে সাধারণভাবে আমরা বুঝে গেছি। এখন একটা কথা বলছিলাম সেল সাইকেল। এখন আমাদের যেটা করতে হবে, এই সেল সাইকেল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। খেয়াল করো যে একটা কোষ সাইকেল বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। কোনো কিছু যে অবস্থায় থাকে বিভিন্ন ধাপ অতিক্রম করে যদি আবার সেই রকম অবস্থায় ফিরে আসে তাহলে আমরা ঘটনাটাকে বলে থাকি সাইকেল। যেমন আমি এখানে একটা কোষ আঁকলাম, এইটা ধরে নাও একটা কোষ। তাহলে এই কোষে আছে মনে করো আমি ধরে নিলাম 4টা ক্রোমোজোম, 4 ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ। এখন এই কোষটা যদি বিভিন্ন ধাপ অতিক্রম করে, বিভিন্ন ধাপ অতিক্রম করলো, করে কি করলো, এই হুবহু এমন হুবহু 2টা কোষ তৈরি করলো। এইটা হলো একটা, এই হলো আর একটা। এই যে তাহলে এইটাতেও কি 4টা ক্রোমোজোম, এইটাতেও 4টা ক্রোমোজোম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ঘটনাটারে কি বলবো, সেল সাইকেল। অর্থাৎ এই একটা কোষ কি হবে, বিভাজিত হয়ে হুবহু 2টা কোষে পরিণত হইলে কি বলবো, এমন ছিল, বিভিন্ন ধাপ অতিক্রম করে আবার এমন অবস্থায় ফিরে আসছে, তাই ঘটনাটাকে আমরা বলবো সাইকেল। তাহলে এমনিতে হঠাৎ করে কিন্তু এই একটা কোষ এমন হুবহু তারই 2টা কপিতে কিন্তু পরিণত হবে না। এর জন্য নানান ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু সেখানে কি হবে, সেখানে ঘটবে। সেই ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে একত্রেই মূলত আমরা বলে থাকি সেল সাইকেল। আর এই সেল সাইকেলে এক কোষ থেকে হুবহু 2টা কোষে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু সেই প্রক্রিয়াটাকে আমরা কিন্তু আবার আলোচনার সুবিধার্থে প্রধানত 2টা ভাগে ভাগ করে নিয়ে থাকি। প্রথম যে ধাপটা সেটাকে আমরা বলে থাকি ইন্টারফেস, দ্বিতীয় ধাপটাকে আমরা বলে থাকি হলো ডিভিশন ফেজ। ওকে, তাহলে আমরা এখন এইটুকু যদি বলি যে এখানে পিঙ্ক কালার দিয়ে আমি যতটুকু কাহিনী দেখালাম এর মধ্যে নানান কাহিনী ঘটবে, এই টোটাল ঘটনাকে আমরা বলছি, এই পর্যন্ত ঘটনাকে আমরা বলছি ইন্টারফেস। তারপর ইন্টারফেস শেষে যখনই 2টা কোষ বিভাজিত হয়ে যাচ্ছে, এই যে দেখো এই একটা কোষ থেকে মনে করো এই একটা কোষ, এই যে এইটা কোষ, এতগুলো এখানে অনেকগুলা কাহিনী পার করে আসবে। সেই কাহিনী কি আমরা জানবো। এই কাহিনী পার করে বিভাজনের আগ পর্যন্ত ঘটনাটাকে আমরা বলি ইন্টারফেস। তারপর যখন এই কোষটা এত কাহিনী পার করে পাস করে এমন 2টা হুবহু এমন 2টা কোষে পরিণত হবে, তখন এই কাহিনীটুকুরে আমরা বলবো ডিভিশন ফেজ। কি বলবো, ডিভিশন ফেজ। তাহলে টোটাল সেল সাইকেলকে আমরা কয়টা ভাগে ভাগ করে থাকি, ইন্টারফেজ আর ডিভিশন ফেজ। আমি তাহলে এই জায়গায় লিখে রাখি আইপি, ইন্টারফেজ, আর এই জায়গায় যে কাহিনী আছে সেখানে আমি লিখে রাখি ডিপি, অর্থাৎ ডিভিশন ফেজ। ওকে, এবার এই ইন্টারফেজ আমি আগেই বলছি, ইন্টারফেজ কিন্তু আবার একাধিক ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ একাধিক ঘটনা ইন্টারফেজে ঘটে। তার মধ্যে প্রথম যে ঘটনাটুকু ঘটে সেই ঘটনাটুকুরে আমরা বলে থাকি হলো G1। এই যে এই পর্যন্ত আমি যেটা দেখালাম এতটুকু G1, যেটাকে আমরা ইলাবোরেট করলে হবে গ্যাপ ফেজ 1। তারপরে যতটুকুটা ঘটনা সেইটাকে আমরা বলে থাকি S। তারপরে যে ঘটনাটুকু সেটাকে আমরা বলি G2। তার মানে খেয়াল করো, এই G1, S আর G2 এই 3টা ধাপের ঘটনাকে একত্রে আমরা বলে থাকি ইন্টারফেস। তাহলে ইন্টারফেসকে বাংলায় আমরা বলি প্রস্তুতি পর্যায়। অর্থাৎ এই কোষটা বিভাজিত হবে কি হবে না, হইলে তার যে প্রস্তুতি, সেই সকল কাহিনী, অর্থাৎ বিভাজন হওয়ার প্রক্রিয়া মানে শুরু করা এবং বিভাজনের জন্য যা যা দরকার সব কিছু কি তৈরি করা, এই ঘটনাটুকু যে ঘটনার মধ্যে মানে যতটুকু সময় ধরে ঘটবে সেই টোটাল সময়টাকে আমরা বলে থাকি ইন্টারফেস। তাহলে ইন্টারফেসে যেহেতু একটু ঘটনাবহুল কি একটা ধাপ, তাই ইন্টারফেসকে আবার আমরা 3টা ভাগে ভাগ করে থাকি, যেটাকে আমরা প্রথম বলছি G1 ধাপ বা গ্যাপ ফেজ 1, তারপর S বা সিনথেসিস ধাপ, G2 বা গ্যাপ ফেজ 2। এটা এখন প্রশ্ন হলো G1 এ কি ঘটে। G1 এ ঘটবে যে
এই কোষের যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোম কি যদি দ্বিগুণ না হয় তাহলে কিন্তু অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সেম হবে না। যেমন দেখো এই কোষে ক্রোমোজোম 4টা, এখন এই প্রত্যেকটা ক্রোমোজোম যদি মানে তার কপি না তৈরি করে তাহলে নবসৃষ্ট কোষে কিন্তু এই 4টা ডিস্ট্রিবিউশন হইতে পারবে না। তাহলে এই ক্রোমোজোমগুলা যেন তার কপি তৈরি করতে পারে তার জন্য যত উপাদান দরকার সব কিছু এই G1-এ তৈরি হইতে থাকে। এবার যখন উপাদান তৈরি হয়ে গেছে এস ধাপে যে কি হবে, এই ক্রোমোজোমগুলা তার কপি তৈরি করে ফেলবে। ওকে, তারপরে কোষ বিভাজন হইতে গেলে আমরা কি জানি, স্পিন্ডল যন্ত্র তৈরি হইতে হবে। সেই স্পিন্ডল যন্ত্র তৈরিতে যা ম্যাটেরিয়াল লাগে এই G2 ধাপে তা তৈরি হবে। হয়ে গেল কি, তাহলে এখন কোষটা প্রস্তুত বিভাজনের জন্য। তার মানে মোটামুটি আমরা G1, S এবং G2 ধাপে কি ঘটে সাধারণভাবে বুঝলাম। টোটাল যদি আমরা ধরি 100 মিনিট টাইম লাগে টোটাল এক কোষ থেকে 2 কোষ তৈরি হতে। টোটাল অর্থাৎ টোটাল সাইকেলটা চলতে যদি 100 মিনিট সময় লাগে তাহলে তার মধ্যে আমরা এই ইন্টারফেজেই পাবো 90 থেকে 95 মিনিট টাইম, এত সময় লাগে ইন্টারফেজে। আর ইন্টারফেজে যতটা টাইম লাগে তার 30 থেকে 40% টাইম লাগে G1-এ, 30 থেকে 50% টাইম লাগে হলো S-এ, 10 থেকে 20% টাইম লাগে হলো G2-তে। ওকে, তার মানে আমরা বলতে পারি এস ধাপটা যেখানে এই ক্রোমোজোমগুলোর যে ডিএনএ কপি হয়ে এক ক্রোমোজোম থেকে 2 ক্রোমোজোমের সৃষ্টি হয়, অর্থাৎ 4টা থেকে 8টা ক্রোমোজোমের সৃষ্টি হবে যখন, ওই ধাপটা সব থেকে লেন্দি এস ধাপ। ওকে, এরপরে যদি আমরা দেখি বাকি থাকলো ডিভিশন ফেজ। ডিভিশন ফেজকে আবার আমরা কয়টা ভাগে, 2টা ভাগে ভাগ করে থাকি। একটা ভাগকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস, আর একটা ভাগকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন পর্যন্ত ঘটনাকে আমরা বলে থাকি হলো ডিভিশন ফেজ। আমি যদি দেখাই তাহলে এতটুকু মনে করো ডিভিশন ফেজ, এখান থেকে এতটুকু কাহিনী ডিভিশন ফেজ। আর তারপরে যে কাহিনীটুকু থাকলো সেটা হলো সাইটোকাইনেসিস, সিকে দিলাম সাইটোকাইনেসিস, সিকে দিয়ে বুঝাইলাম। তাহলে এই ডিভিশন ফেজ অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন আবার কি কয়টা ধাপে হবে? নিউক্লিয়াসের বিভাজন তোমাদের বই অনুযায়ী বলি 5টা ধাপে হয়। কি কি? প্রোফেজ, এই যে আমি যদি এখন ভাগ করি তাহলে কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। অর্থাৎ আমি এখানে দেখাই প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর এখানে টেলোফেজ। এই 5টা ধাপ অতিক্রম করলে এক নিউক্লিয়াস থেকে 2 নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তারপর নিউক্লিয়াস যখন এক নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে যখন একটু দূরে চলে যায়, তারপর সাইটোপ্লাজমও তার আগে থেকে বিভাজনের প্রক্রিয়া শুরু করে এবং ফাইনালি সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ 2টা কোষে পরিণত হয়। খেয়াল করো, তাহলে আমরা এতটুকুকে এখন বলতে পারি টোটালটা ছিল ডিভিশন ফেজ। এই অংশটুকুরে আমরা এখন বলতে পারি হলো ক্যারিওকাইনেসিস, আর এই অংশটুকুরে আমরা বলছি সাইটোকাইনেসিস। তার মানে ক্যারিওকাইনেসিস আবার সম্পন্ন হচ্ছে কয়টা ধাপে? 5টা ধাপ। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অর্থাৎ এইটুকুই কিন্তু সেই মাইটোসিস, অর্থাৎ সেল সাইকেলের এইটুকুই হলো মাইটোসিস। ওকে, তাহলে মোটামুটি বোধহয় সেল সাইকেল কাকে বলে আমরা শিখে গেছি। তাহলে সেল সাইকেল কি? একটা কোষ, খেয়াল করো, একটা কোষ তার হুবহু কপি তৈরি করার জন্য যত ঘটনা ঘটায় সেই টোটাল ঘটনাকে একত্রে আমরা একটা সেল সাইকেল বলে থাকি। সাইকেল কেন? সাইকেল বলতে আমরা বুঝি কোনো কিছু যে অবস্থায় থাকে বিভিন্ন ধাপ অতিক্রম করে ঘুরে যদি আবার সেই অবস্থায় ফিরে আসে তাহলে ঘটনাটাকে বলা হয় সাইকেল। আর সেল যেহেতু যেখান থেকে শুরু করে এবং অনেক ধাপ অর্থাৎ G1, S, G2, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস এতগুলা ধাপ অতিক্রম করে এই কোষের মতো হুবহু 2টা কোষ অর্থাৎ এই কোষের মতো কোষে আবার কি পরিণত হয়ে যায়। সেই কারণে মাঝে অনেক রূপ সে পরিবর্তন করে, কিন্তু ফাইনালি গিয়ে যখন সবগুলা কাহিনী শেষ করে ফেলে তখন আবার এই অবস্থায় ফিরে আসে। তাই আমরা এই ঘটনাটাকে বলে থাকি সেল সাইকেল। ওকে, তার মানে একটা সেল সাইকেল শেষ হবে, আমরা একটা করে কোষ বাড়তি পাবো। এবার এই 2টা কোষ আবার কি 2টা সেল সাইকেল সম্পন্ন করবে, আমরা তখন 4টা কোষ পাবো। ওই 4টা কোষ যখন আবার 4টা ভিন্ন সেল সাইকেল সম্পন্ন করবে তখন আমরা 8টা কোষ পাবো। এইভাবে সেল সাইকেল চলে আর আমাদের দেহে কোষের সংখ্যা বাড়তে থাকে। ওকে, তাইলে সেল সাইকেল কাকে বলে আমরা বুঝলাম। সেল সাইকেলের ধাপগুলা নিয়ে বোধহয় আমরা আলোচনা করে ফেলছি।
এবার আমি যদি এই সেল সাইকেলকে যদি একটুখানি ইকুয়েশনাল ভাবে যদি আমি একটু লিখি, দেখো ম্যাথের মতো সি সেল সাইকেল ধরে নিলাম, সিতে সেল সিতে সাইকেল, তাহলে এই সেল সাইকেল সমান সমান কি লিখতে পারি আমরা, কি ইন্টারফেস প্লাস ডিভিশন ফেস। আবার ইন্টারফেসকে আবার আমরা কয়টা ধাপে ভাগ করে থাকি, সাধারণত 3টা ধাপ। তাহলে ইন্টারফেসকে আবার আমরা এখন কি লিখতে পারি, G1 A প্লাস এস প্লাস G2, খেয়াল করো। আর ডিভিশন ফেসকে আমরা এখন কয়টা ধাপে লিখি, ডিভিশন ফেসকে আবার আমরা 2টা ভাগে ভাগ করি, কি কি, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এবার ক্যারিওকাইনেসিসকে আবার কয়টা ভাগে ভাগ করি, 5টা, কি কি সেটা, প্রোফেজ, তারপর কি প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলোফেজ, ওকে, এবং ফাইনালি কি সাইটোকাইনেসিস। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি সেল সাইকেল ইকুয়াল টু হলো এই পুরা ঘটনাটা। তার মানে সেল সাইকেলের প্রত্যেকটা ধাপ আমাদেরকে ধীরে ধীরে আলোচনা করতে হবে। আমরা পরবর্তীতে এই কোন ধাপে সেল সাইকেলের ইকুয়েশনটা শুধু তোমরা এই রাখো, মানে একটু মনে রাখো, পরবর্তীতে আমরা এই ইকুয়েশন ধরে ধরে কোন ধাপে কি ঘটে বিস্তারিত সেইটা আমরা আলোচনা করব। অর্থাৎ G1 এ কি, S এ কি, G2 P ইত্যাদি, এইগুলো আমরা পরবর্তীতে ডিটেলে আলোচনা করব। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোষ বিভাজন কাকে বলে বুঝলাম, কোষ বিভাজন কাকে বলে সেটা বুঝলাম, সেল সাইকেলটা কি সেটা আমরা বুঝলাম। এখন আমাদের আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করতে হবে, সেটা হলো ক্রসিং ওভার। মিওসিস কোষ বিভাজনের সময় খেয়াল করো, ওই যে আমি দেখলাম যে বাবা থেকে আগত এবং মা থেকে আগত যে 2টা ক্রোমোজোম একসাথে জোড়া বেঁধেছিল, সেই 2টা ক্রোমোজোমের 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। ওই ঘটনাটাকে আমরা বলে থাকি হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের সংজ্ঞাটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করবা, কারণ দেখো আজকে আমি যেটা করলাম সেটা হলো যে তোমাদের সম্ভবত 2-1 দিনের মধ্যে বা অলরেডি বোধহয় দিয়েই দিছে এক্সামের ডেট, তোমাদের সিটির ডেট বোধহয় দিয়ে দিছে। তো সিটিতে যে সিলেবাস ছিল এই ক্রোমোজোম পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টারে, আর সেকেন্ড চ্যাপ্টারে হলো সেল ডিভিশন পুরাটা। তা আমি মোটামুটি আজকে যেটা চেষ্টা করলাম সেটা হলো যে এই সেল ডিভিশন যে চ্যাপ্টারটা, সেই সেল ডিভিশন চ্যাপ্টারটার মেন কি পয়েন্টগুলা, মানে সেই মেন যে বিষয়গুলো, প্রধান যে বিষয়গুলো, সেইগুলাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বোঝানোর জন্য চেষ্টা করব। এই যে টপিকগুলো আমরা আলোচনা করলাম এর মধ্য থেকেই চেষ্টা করব, যা আমরা আজ পর্যন্ত পড়ছি এর মধ্য থেকেই চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলা প্রণয়ন, তোমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা প্রণয়ন করার জন্য। তা সেই কারণে অবশ্যই একটু খেয়াল রেখো, আজকের আমার যে আলোচ্য বিষয়গুলো ছিল সেটা হলো যে সেল ডিভিশনের সংজ্ঞা, 3 ধরনের সেল ডিভিশনের যে প্রকারভেদ তাদের সংজ্ঞা এবং তার যে প্রক্রিয়াটা সাধারণভাবে সেটা, সাথে সাথে সেল সাইকেল কি, সেল সাইকেলের ধাপগুলা, এবং লাস্টে আমি একটা কথা বললাম সেটা হলো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারটা একটু জটিল বিষয়, যেটা মিওসিস কোষ বিভাজন টোটাল প্রক্রিয়াটা বুঝে নেওয়ার পর ক্রসিং ওভারটা যদি আমরা একটু ডিটেলে পড়তাম সেটা বেটার হতো। তারপরেও আজকে আমরা জাস্ট একটু ধারণা রাখলাম, এই ধারণার উপর থেকেই চেষ্টা করব যে আলোচনা করতে বা মানে এই সে টপিক রাখতে। তাহলে সেটা কি, ক্রসিং ওভার হলো যে মিওসিস কোষ বিভাজনের একটা বিশেষ ধাপে সম্পন্ন হয়ে থাকে। খেয়াল করো, ধাপটার নাম হলো প্যাকাইটিন, উপধাপ, একটা বিশেষ উপধাপে সম্পন্ন হয়, সেটা উপধাপটার নাম হলো প্যাকাইটিন। তো এই প্যাকাইটিন উপধাপ কি, এইটা আমরা আজকে আর আলোচনা করতে পারি নাই, আলোচনার হয়তো বা সুযোগও হচ্ছে না। তাই একটু মনে রেখো যে মিওসিস কোষ বিভাজন 2টা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে 1 কোষ থেকে 2 কোষ, পরবর্তী ধাপে ওই 2 কোষ থেকে 4 কোষ। তাহলে প্রথম ধাপটাকে আমরা বলি মিওসিস 1 আর দ্বিতীয় ধাপটাকে আমরা বলি মিওসিস 2। আর এই মিওসিস 1 এর মধ্যে যে প্রোফেজ ধাপটা আছে, মিওসিস 1 এও প্রোফেজ আছে, মিওসিস 2 এও প্রোফেজ আছে। মিওসিস 1 এর প্রোফেজে কে আমরা বলি প্রোফেজ 1 আর মিওসিস 2 এর প্রোফেজকে আমরা বলি প্রোফেজ 2। তাহলে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর আবার 5টা উপধাপ আছে, বেশ একটু জটিল বিষয়, আমরা পরে ডিটেলে আলোচনা করব। সেটা কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস।
তো এর মধ্যে প্যাকাইটিন নামক যে উপধাপটা, ওই উপধাপে বাবা থেকে আগত আর মা থেকে আগত যে দুইটা ক্রোমোজোম, তাদের দুইটা ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। ওই অংশের বিনিময় হওয়ার ঘটনাটাকে আমরা বলে থাকি হলো ক্রসিং ওভার। আর বিনিময় হওয়ার জন্য যে সংযোগটা তৈরি হয়, সেই সংযোগটাকে আমরা বলে থাকি কায়াজমা। কি বলি? কায়াজমা। তো এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করো, এবং একটু চেষ্টা করলাম একটু বোঝানোর, তারপরেও এই একটু বইয়ে পড়লে আশা করি সেটা ক্লিয়ার হবে। তার মানে মিওসিসের ক্রসিং ওভার অংশটুকু একটু ভালো করে দেখবা। তাহলে আমি ফাইনালি আরেকটু এসে কায়াজমা এবং ক্রসিং ওভারের সংজ্ঞাটা আরেকবার একটু বলে দিই, যে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দুইটা নন সিস্টার, অর্থাৎ খেয়াল করো, দুইটা ক্রোমোজোম অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডের মধ্যে, খেয়াল করো, বাবা থেকে আগত আর মা থেকে আগত একই আকার আকৃতি এবং একই বৈশিষ্ট্য ধারণকারী ক্রোমোজোম দুইটাকে আমরা একত্রে বলি হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমের হলো মধ্যে দুইটা ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতির সংযোগ তৈরি হয়, সেই সংযোগকে আমরা বলি কায়াজমা। আর ওই জায়গায় ক্রোমাটিড ভেঙে গিয়ে কি হয়, এইটা ভেঙে এখানে, এইটা ভেঙে মনে করে এখানে, অর্থাৎ এক্সচেঞ্জ করে, অংশের বিনিময় করে। ওই বিনিময় করার ঘটনাটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার। ওকে, তাহলে কায়াজমা কি, ক্রসিং ওভার কি, এই বিষয়গুলা অবশ্যই একটু মনে রাখবা। আর মিওসিস যে দুইটা ধাপে সম্পন্ন হয়, মিওসিস 1 এবং মিওসিস 2, সেটা একটু মনে রাখবা। এবং মিওসিস 1-এর ধাপগুলা, মিওসিস 2-এর ধাপগুলার নাম শুধু একটু মনে রাখার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমি সেই নামগুলা কিন্তু বলছি, এইগুলা মনে রাখলে ইনশাল্লাহ আমাদের হলো টপিক কাভার করে যাবে অনেকাংশে। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। প্রথমে একটু যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো বা ক্লাসটা একটু কেটে গেছে, তো ওই ভিডিওটা একটু দেখে নিবা, এবং পরবর্তীতে এই যা আলোচনা করলাম পুরো অংশটুকু একটু ভালো মতো দেখে নিও। ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।